হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ভেক্টরের 3D পার্ট শুরু করব। তো 3D কনসেপ্ট আমরা ক্লাস 11-এ অল্প করে পেয়েছি। দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, দুটো বিন্দুর 3Dতে দুটো বিন্দুর সংযোগ সরলরেখাকে একটা বিন্দু যদি m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক কী হবে, বা একটা বিন্দু যদি m:n অনুপাতে বহির্বিভক্ত করে তাহলে তার স্থানাঙ্ক কী হবে, এগুলো আমরা 3Dতে ক্লাস 11-এ একটু অল্প বেসিক আইডিয়া নিয়েছি। এখন আমরা যেটা শিখবো সেটা পুরোপুরি নতুন জিনিস, খুব মন দিয়ে দেখবে, কারণ 3Dর এই কনসেপ্ট যদি তোমাদের একটু ডিস্টার্ব হয়ে যায় তাহলে এর পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে, স্ট্রেট লাইন, প্লেন, এই সবগুলো চ্যাপ্টার তোমাদের সব গোলতাল পাকিয়ে যাবে, অর্থাৎ কোনোটাই তোমাদের মাথায় ঢুকবে না। 3D হচ্ছে একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টার খুবই রিলেটেড। আমরা যদি একটা চ্যাপ্টার ঠিক করে না বুঝতে পারি তাহলে কোনো চ্যাপ্টার আমরা বুঝতে পারবো না। তো এই যে আজকে আমরা ভিডিও ক্লাস শুরু করছি, যেটা হচ্ছে আমাদের ওই 3D পার্ট, এই ক্লাসগুলো তোমরা একবার নয়, দুবার তিনবার ক্লাসগুলো দেখবে। তোমরা হয়তো ভাবছো যে একবার দেখলে হবে, মোটেও নয়। আমরা রেগুলার ক্লাসে যখন এখানে ক্লাস করি তখন কি হয়, স্যারদের সামনে যখন আমরা রেগুলার ক্লাস করি তখন স্যাররা কী করেন না, একটা টপিক বোঝানোর সময় সেটা দুবার তিনবার চারবার রিপিট করেন। তো ভিডিও ক্লাসে তো তিনবার চারবার রিপিট করা হয় না, একবারই কোনো কথা বলা হয়। তো কেন না, তোমরা এটা প্রিভিউ করে দেখতে পারবে। তো সেই কারণে তোমাদের বলছি যে একটা ভিডিওকে তোমাদের দুবার তিনবার করে দেখতে হবে প্রিভিউ করে, তবে গিয়ে তোমরা এর ক্লিয়ার কনসেপ্ট একটা পাবে এবং এটা মনে থাকবে দীর্ঘদিন, আর এটা প্রচুর কাজেও লাগবে। তো ঠিক আছে, শুরু করা যাক। আমরা 3Dতে আজকে যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিও, অর্থাৎ কি না, দিক কোসাইন এবং দিক অনুপাত বা দিক সংখ্যা। তো দেখা যাক ডিরেকশন কোসাইন কাকে বলে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের আমি বলেছিলাম যে যেটা আমাদের 3Dতে মেন যেটা কনসেপ্ট সেটা হচ্ছে এখানে তিনটে অক্ষ থাকে। একটা ধরো এক্স অক্ষ, আরেকটা ওয়াই অক্ষ, আরেকটা জেড অক্ষ। এই তিনটে অক্ষ পরস্পরের উপর লম্ব থাকে। এই যে কিভাবে ধরেছি দেখেছো, এই যে দেখো, তিনটে অক্ষ পরস্পরের উপর লম্ব থাকে। ওকে, তাহলে যদি তিনটে অক্ষ একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, আর একটা জেড অক্ষ, তিনটে অক্ষ হচ্ছে পরস্পরের উপর লম্ব। এবার বলছি দিক কোসাইন বা দিক অনুপাত হচ্ছে, খুব মন দিয়ে শুনবে, দিক কোসাইন বা দিক অনুপাত হচ্ছে যে কোনো একটা স্ট্রেট লাইন। এইটা একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা এইখানে যদি আমি অঙ্কন করি তাহলে এই স্ট্রেট লাইনটা এইভাবে ধরো আছে। এই স্ট্রেট লাইনটা দেখো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, আর এই ওপরেরটা হচ্ছে জেড অক্ষ, আর এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে স্ট্রেট লাইন, এটা হচ্ছে স্ট্রেট লাইন। তো তাহলে দেখো, এই যে স্ট্রেট লাইনটা এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে সেই অ্যাঙ্গেলটার নাম আলফা, আর এই স্ট্রেট লাইন ওয়াই অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে বিটা, এবং এই স্ট্রেট লাইন জেড অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে তাকে বলা হচ্ছে কি না, গামা। তাহলে কি দাঁড়ালো জিনিসটা, যে এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে আলফা, আর ওয়াই অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে সেটা হচ্ছে বিটা, আর জেড অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে সেটা হচ্ছে গামা। এই অ্যাঙ্গেলগুলোর যদি আমরা কোসাইন নিই, অর্থাৎ কস, যদি কস নিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কস আলফা, কস বিটা, কস গামা। এদেরকেই বলা হয় ওই স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। এদেরকেই বলা হয় ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। এদেরকে আমরা ইন জেনারেল কি করি, এইটাকে এল অক্ষর দ্বারা প্রকাশ করি, আর এইটাকে এম অক্ষর দ্বারা প্রকাশ করি, আর এটাকে এন অক্ষর দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে একটি স্ট্রেট লাইন যে অ্যাঙ্গেল উৎপন্ন করে তার যে কস সেটাকে আমরা বলি কস আলফা, এবং তাকে জেনারেলি এল নাম দিই। আর এই যে কস বিটা, এটা হচ্ছে ওয়াই অক্ষের সঙ্গে যদি বিটা অ্যাঙ্গেল করে তাহলে তার যে কোসাইন সেটা হচ্ছে কস বিটা, এবং এটাকে এম দ্বারা চিহ্নিত করা হয়। আর যেটা জেড অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল উৎপন্ন করে সেটাকে গামা বলা হয়। এইটাকে বলা হচ্ছে কস গামা।
এইটাকে এন নাম দেওয়া হয়। অর্থাৎ ডিরেকশন কোসাইনকে এইভাবে লেখা হয় এল এম এন। এবার আমরা এই এল এম এন এর ক্যারেক্টার জানবো, কি করে এর মান বের করা হয় সেটা জানবো। খুব মন দিয়ে শোনো একটা কথা, যে তাহলে আচ্ছা এখানে একটা জিনিস আমরা ক্লিয়ার হলাম যে দিক অনুপাত দিক কোসাইন অর্থাৎ ডিরেকশন কোসাইন কার করা যায় না, একটা স্ট্রেট লাইনের দিক কোসাইন উৎপন্ন করা যায়। তো এখন একটা কোশ্চেন তোমাদের মনে জাগতে পারে যে এইটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ আমি বললাম, এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ আমার হাতে যেটা আছে, এর সাপেক্ষে কোনো স্ট্রেট লাইনের দিক কোসাইন এইটা হলো কখন না, যদি একটা লাইন এরকম থাকে তবে এই লাইনটা এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে, ওয়াই অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে, জেড অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে, তাদের যে কোসাইন সেইটার আমরা দিক কোসাইন বললাম। এবার এই স্ট্রেট লাইন মনে করো এখানে নেই, এই স্ট্রেট লাইনটা আমি যে এইখানে রেখেছি, এইখানে মূল বিন্দু থেকে শুরু হয়েছে, এখানে নেই, এইখানে আছে। তাহলে যদি এখানে থাকে স্ট্রেট লাইনটা, এইখানে এইভাবে এই অবস্থায় থাকে, তাহলে এর আমরা দিক অনুপাত কিভাবে বের করব, দিক কোসাইন কি করে বের করব, খুব মন দিয়ে শোনো। এর ডিরেকশন কোসাইন বের করতে গেলে এর প্যারালাল, এর সমান্তরালে একে সরাতে হবে। সমান্তরালে একে আঁকাবাঁকা করা যাবে না, যেমন ছিল তেমনি এর সমান্তরালে আমরা একে মুভ করাবো, দিয়ে একে এই মূল বিন্দুতে নিয়ে আসবো। অর্থাৎ এর সমান্তরালে মুভ করে যদি মূল বিন্দুতে নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা এর দিক কোসাইনগুলো বের করতে পারবো, এবং সেই স্ট্রেট লাইনের দিক কোসাইন যা হবে, ওই যে তার যেটা মূল সরলরেখা ছিল তার দিক কোসাইনগুলোও সেম হবে। এইবার এই দিক কোসাইনগুলো কি করে নির্ণয় করা হয় সেটা খুব মন দিয়ে শোনো না। এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এইটা হচ্ছে আমার এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। একটা স্ট্রেট লাইন এইরকম আছে, একটা স্ট্রেট লাইন এইরকম আছে, এই স্ট্রেট লাইনটার আমাকে দিক কোসাইন নির্ণয় করতে হবে। খুব মন দিয়ে শোনো, এটা ও নাম দেওয়া হলো আর এটাকে পি নাম দেওয়া হলো। এখন কথা হচ্ছে এই ওপি স্ট্রেট লাইন এই এক্স অক্ষের সঙ্গে আলফা অ্যাঙ্গেল উৎপন্ন করে, এই ওয়াই অক্ষের সঙ্গে বিটা অ্যাঙ্গেল উৎপন্ন করে, আর জেড অক্ষের সঙ্গে গামা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে। খুব মন দিয়ে শোনো, এই যে ও হচ্ছে 0 0, এই পি বিন্দুর স্থানাঙ্ককে আমি এক্স কমা ওয়াই কমা জেড ধরলাম। আচ্ছা মূল বিন্দুর স্থানাঙ্ক কত না 0, 0, 0, মূল বিন্দুর স্থানাঙ্ক 3D যেহেতু, অতএব 3টে মান থাকবে 0 0 0। এখন কথা হচ্ছে এই ওপি রেখাংশ, এই ওপি যে রেখাংশ এর দৈর্ঘ্যটা কত, অর্থাৎ ওপি এইটার মান কত, এইটার মানকে আমরা আর বলে কল্পনা করলাম, এবং তার মান হচ্ছে √অফ এক্স মাইনাস 0 তার স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার, প্লাস ওয়াই মাইনাস 0 তার স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, আর জেড মাইনাস 0 তার স্কোয়ার মানে জেড স্কোয়ার। তাহলে আর এর মান হচ্ছে √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। যদি এইটা হয় তাহলে দেখো আর স্কোয়ারের মান কত হবে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবারে খুব মন দিয়ে শোনো, এই যে মন দিয়ে শোনো, এই যে পি এর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে এই পি বিন্দু থেকে আমরা এক্স অক্ষের ওপর যদি আমরা পি এ লম্ব অঙ্কন করি, ওয়াই অক্ষের ওপর যদি পি বি লম্ব অঙ্কন করি, এবং এই যে জেড অক্ষের ওপর যদি পি সি লম্ব অঙ্কন করি, এটা যেহেতু 3D অতএব এইরকমই দেখাতে হবে। তাহলে পি বিন্দু থেকে জেড অক্ষের উপর পি সি লম্ব অঙ্কন করি, তার মানে কি হলো না এইটা হচ্ছে মনে করো এক্স অক্ষ, আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে জেড অক্ষ। ওকে, এই 3টে অক্ষই যা আছে দেখেছো, 3টে অক্ষ আছে, হ্যাঁ দেখে নিছো। আচ্ছা এই 3টে অক্ষর এইখানে যদি একটা পি পয়েন্ট হয়, পি পয়েন্টটা এই যে পি পয়েন্টটা এইরকম একটা জায়গায়, এই পি পয়েন্ট থেকে আমরা এই অক্ষের উপর লম্ব অঙ্কন করতে পারবো। আচ্ছা এই পি পয়েন্ট থেকে এই অক্ষের উপর লম্ব অঙ্কন করতে পারবো। আচ্ছা এই পি পয়েন্ট থেকে এইটার উপরও লম্ব অঙ্কন করতে পারবো।
এইবার একটা কথা হচ্ছে, খুব মন দিয়ে শোনো, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পি এ লম্ব, এইটা পিবি লম্ব, এইটা পিসি লম্ব। পি বিন্দু থেকে জেড অক্ষ পর্যন্ত লম্ব হচ্ছে পিসি লম্ব। দেখো যেহেতু 3D একটু কল্পনা করতে হবে, নাহলে কিন্তু হবে না। তোমরা যদি বলো সবটা খাতায় কলমে দেখবে, 3Dতে হবে না, খাতা কলম হচ্ছে 2D। অতএব এখানে কল্পনা করার বিষয় আছে, খুব মন দিয়ে দেখবে, কেউ অন্যমনস্ক হবে না, খুব মন দিয়ে দেখো। তাহলে এটা পি পয়েন্ট, এটা পি পয়েন্ট, আমি এগিয়ে যখন যাব তখন যেন এগুলো মনে থাকে। এটা পি পয়েন্ট, পি পয়েন্ট থেকে এটা পি এ লম্ব, পি পয়েন্ট থেকে এইটা পিবি লম্ব, আর এই পি পয়েন্ট থেকে এর উপর পিসি লম্ব অঙ্কন করলাম। এখন দেখো খুব মন দিয়ে শুনবে, এই যে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড ছিল, এই যে পি বিন্দুর স্থানাঙ্ক কি ছিল না এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ছিল। তো এই যে পি বিন্দুর স্থানাঙ্কটা এক্স ওয়াই জেড ছিল, খুব মন দিয়ে শুনবে, সেইটা কিভাবে যায়। যেমন ধরো 2Dতে কি হয়, 2Dতে একটা পয়েন্ট যদি পি থাকে, তার যদি এক্স কমা ওয়াই থাকে, আমরা এর উপর যদি লম্ব অঙ্কন করি, তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত হয় এক্স, আর এখান থেকে এই পর্যন্ত হয় ওয়াই, এটা ওয়াই হয়, আর এইটা হয় কত না এক্স। খুব মন দিয়ে শুনবে, যদি এটা ও হয়, পি বিন্দু থেকে এটার উপর লম্ব ও এ অঙ্কন করলাম, আর পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর ও জেড অঙ্কন করলাম, ও বি অঙ্কন করলাম। তো এখন যদি পিবি অঙ্কন করলাম, এখন তোমাকে যদি বলা হয় এই ও এ সমান কত আর ও বি সমান কত, তুমি কি বলবে না? খুব মন দিয়ে শোনো, এই ও এটা হচ্ছে এক্স, আর এই যে ও বি এইটা কত না, এটা হচ্ছে এর সঙ্গে সমান, অর্থাৎ ওয়াই। কেন না ও বিটা ওয়াই অক্ষের উপর, ওই জন্য ওয়াই এর সঙ্গে সমান, আর ও এটা এক্স অক্ষের উপর, তাই এক্স এর সঙ্গে সমান। এটা 3D আছে, তার মানে এর কোঅর্ডিনেটে আর একটা জেড আছে, অর্থাৎ এইটা জেড অক্ষের উপর যে এই যে সি অঙ্কন করেছি, তাহলে ও থেকে সি পর্যন্ত এইটা তাহলে ইন জেনারেল কি হওয়ার কথা, জেড হওয়ার কথা। এক্স্যাক্টলি তাই হবে। তোমরা এখানেও দেখো, খুব মন দিয়ে শুনবে, এইখানে যদি পি পয়েন্ট হয়, এই পি পয়েন্টে যাওয়ার জন্য কিভাবে যাব আমরা, এই 3Dতে নিয়ম কি, এই পি পয়েন্টে যাওয়ার জন্য খুব মন দিয়ে শুনবে, কিন্তু পি পয়েন্টে যাওয়ার জন্য নিয়মটা কি না, এই যে পি পয়েন্ট আছে, এই পি পয়েন্ট থেকে এইটা তো এক্স অক্ষ আর এটা তো ওয়াই অক্ষ, এই এক্স ওয়াই যে সমতল, এই সমতলের উপর, এই সমতলের উপর এই পি পয়েন্ট থেকে একটা লম্ব অঙ্কন করব। এই পি পয়েন্ট থেকে এই সমতলের উপর যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, মন দিয়ে শুনবে, এই লম্ব অঙ্কন করি, তাহলে একটা লম্ব পাদবিন্দু থাকবে, সেই লম্ব পাদবিন্দু থেকে এক্স অক্ষের উপর আরেকটা লম্ব অঙ্কন করব। ওকে, তাহলে কি হবে, এর যে স্থানাঙ্ক এক্স ওয়াই জেড ছিল, তার মানে এখান থেকে গুনে গুনে এই অবধি আসবো এক্স অক্ষ বরাবর, এটার মান এক্স, এই বরাবর যে যাব লম্ব পাদবিন্দু পর্যন্ত সেটা হচ্ছে ওয়াই, আর লম্ব পাদবিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত যাব সেইটা হচ্ছে জেড। ওকে, এইবার দেখো আমরা যে এই যে লম্বটা, এই যে পি বিন্দু থেকে এইটার উপর লম্ব অঙ্কন করেছিলে, এই এক্স অক্ষের উপর এ নাম দিয়েছিলে, এই যে এ, তুমি যখন পি বিন্দুতে যাচ্ছ তখন ফার্স্ট গুনছো কোথা থেকে, ও থেকে এক্স বরাবর এই এ পর্যন্ত গেছো, তার মানে এটা কত একক গেছো, এক্স একক। আবার এখান থেকে সেই লম্ব পাদবিন্দু পর্যন্ত তুমি গেছো, সেইটা কত ওয়াই, তাহলে এক্স ওয়াই, তারপর এই উপরে যতটুকু যাচ্ছ সেইটা হচ্ছে জেড এর মান। ওকে, এই উপরে যতটুকু যাচ্ছ জেড এর মান, সেইটা এইখানে এই যে সি বিন্দুতে ছেদ করেছে, এই ও থেকে সি পর্যন্ত, এইটা তো ওই জেড এর সঙ্গে সমান হবে, রাইট? তাহলে ও জেড অক্ষ বরাবর জেড একক, ও ওয়াই অক্ষ বরাবর এই যে ও ওয়াই অক্ষ, এই ও ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে ওয়াই একক, আর এই লম্ব পাদবিন্দু থেকে এই যে আমরা টেনেছিলাম এখানে ও ও ও থেকে এ পর্যন্ত এইটা কত এক্স একক। তাহলে আবার বলছি, এই পি বিন্দুতে পৌঁছাতে গেলে এক্স অক্ষ বরাবর এক্স একক, ওয়াই অক্ষ বরাবর ওয়াই একক, জেড অক্ষ বরাবর জেড একক, অর্থাৎ ও থেকে এ পর্যন্ত হচ্ছে এক্স দৈর্ঘ্য, ও থেকে বি পর্যন্ত এই যে ওয়াই অক্ষে বি ছিল, ওয়াই অক্ষে বি পর্যন্ত এই যে বি পর্যন্ত এইটা হচ্ছে ওয়াই, আর ও থেকে সি পর্যন্ত এইটা হচ্ছে জেড। তাহলে এখানে আমরা কি শিখলাম না, ও এ এটার মান হচ্ছে এক্স,
ও বি এটার মান হচ্ছে ওয়াই, ও সি এটার মান হচ্ছে জেড। ওকে, তাহলে ও সি এটার মান হচ্ছে জেড হয়ে গেল। এবারে খুব মন দিয়ে শুনবে, কোন কোন রেখার কথা তোমাদেরকে আমি কল্পনা করতে বলছি না। একটা আমাদের এক্স অক্ষ আছে, আর একটা আমাদের ওয়াই অক্ষ আছে, আর একটা আমাদের জেড অক্ষ আছে, রাইট? এইটা আছে। এইবার আমরা যখন ডিরেকশন কোসাইন নির্ণয় করব তখন আমাদের এইটা ছিল সরলরেখা, এই সরলরেখা, এই সরলরেখা কল্পনা করো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, আর এটা স্ট্রেট লাইন। ওকে, এটা হচ্ছে স্ট্রেট লাইন, এটা হচ্ছে স্ট্রেট লাইন। এবার দেখো এই স্ট্রেট লাইন থেকে এইটা আলফা অ্যাঙ্গেল, একটা একটা ভাবো, এর সঙ্গে এটা আলফা অ্যাঙ্গেল, এই আলফা অ্যাঙ্গেলের কোসাইনের মান আমার দরকার। এবারে যে যে সরলরেখার কথা তোমাকে আমি ভাবতে বলছি সেই সরলরেখার কথা ভাবো। একটা সরলরেখা হচ্ছে এই যে স্ট্রেট লাইনটা ওপি, এই যে ওপি, এই ওপিটা হচ্ছে একটা সরলরেখা। ওকে, এই ওপিটা হচ্ছে একটা সরলরেখা। আরেকটা সরলরেখা কি ভাববে না, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করেছো, লম্বটা কোথায় ছেদ করেছে? এ বিন্দুতে, তাহলে পি এ এটা একটা সরলরেখা। আরেকটা এই যে ও বিন্দু, মূল বিন্দু আছে, ও থেকে এ পর্যন্ত, এটা আরেকটা সরলরেখা। তিনটে সরলরেখা ভেবেছো, ও এ, পি এ আর ও পি। এই তিনটে সরলরেখা মিলে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে, কেননা এটা তো আমরা লম্ব অঙ্কন করেছি। তাহলে যে সমকোণী ত্রিভুজটা উৎপন্ন করেছে ওই সমকোণী ত্রিভুজের কথা তোমরা ভাবো। সমকোণী ত্রিভুজটা কি আছে না, ত্রিভুজ ও এ পি এর। আচ্ছা, এইটার বেলায় কস আলফা এইটার মান কত হওয়ার কথা? আচ্ছা, কস আলফা মানে তো হচ্ছে এল, এই কস আলফার মান কত হওয়ার কথা? দেখো, কস মানে কি না, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে ও থেকে এ পর্যন্ত। যে ত্রিভুজটা তোমরা কল্পনা করেছো এই ত্রিভুজের ভূমি কোনটা? ও এ। অতিভুজ কোনটা? ও পি। তার মানে কি, ও এ বাই ও পি, অর্থাৎ ও এর মান হচ্ছে এক্স আর ওপির মান কত না, ওপির মান হচ্ছে আর। তাহলে এক্স বাই আর কত? এক্স বাই আর। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা কি পাচ্ছি এখান থেকে? এল ইজ ইকুয়াল টু এক্স বাই আর, কোনাকুনি গুণ করে দাও, তাহলে আর এক্স, এল আর এক্স ইজ ইকুয়াল টু এল আর। কি পাবো? এক্স ইজ ইকুয়াল টু এল আর। কি করলাম? এই এল ইজ ইকুয়াল টু এইটা ছিল, কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এল আর, এটা হয়ে গেল। ঠিক সেমভাবে আমরা ওয়াই অক্ষ বরাবর যদি আমরা ভাবি তাহলে দেখো ও পি বি এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে বিটা, এর রেসপেক্টে যখন কস নিব তখন হবে ভূমি বাই অতিভুজ। ভূমি কোন? এটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীতে যে বাহু আছে সেটাকে অতিভুজ বলবো। তো তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজের বেলায় আমাদের যেটা হবে যে কস বিটা মানে এম ইজ ইকুয়াল টু কস বিটা, এবং এর মান হবে ওবি বাই ওপি, অর্থাৎ ওয়াই বাই আর, ইমপ্লাইজ দ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু এম আর। ঠিক সেমভাবে সিমিলারলি আমরা কি পাবো? না এন ইজ ইকুয়াল টু জেড বাই আর, ইমপ্লাইজ দ্যাট জেড ইজ ইকুয়াল টু এন আর। এইবারে খুব মন দিয়ে শোনো, এই যে এক্স ওয়াই জেড এর তোমরা মান পেয়ে গেছো, সেটাই 1 নম্বর সমীকরণে পুট করে দাও। যদি 1 নম্বর সমীকরণে আমরা পুট করে দিই কি পাচ্ছি না, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার আর স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার করলে এল স্কোয়ার আর স্কোয়ার প্লাস এম স্কোয়ার আর স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর স্কোয়ার। এখান থেকে আমরা আর স্কোয়ার কমন নিয়ে নিব, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তার মানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা। এবার দেখো আর স্কোয়ার যদি কেটে যায় তাহলে হবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1।
এইটা হচ্ছে এল এম এন এর মধ্যে একটা সম্পর্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ যে কোনো স্ট্রেট লাইন হোক, যে কোনো স্ট্রেট লাইন হোক, তার যদি তিনটে কোসাইনের মান এল এম এবং এন হয় তাহলে অতি অবশ্যই তারা এই ধর্ম পালন করবে। অর্থাৎ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা অবশ্যই পালন করতে হবে, তবেই তারা ডিরেকশন কোসাইন হবে। অর্থাৎ যদি এখান থেকে প্রশ্ন কেমনভাবে আসবে না, আমাদের তিনটে সংখ্যা দেওয়া থাকবে, দিয়ে আমাদেরকে বলা হবে যে এরা কোনো সরলরেখার ডিরেকশন কোসাইন হতে পারে কি, এইটা জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? তিনটে সংখ্যা দেওয়া থাকবে, দিয়ে বলবে এরা কি কোনো স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন হতে পারে। তখন আমরা এইটা লিখব যে এল এম এন এর মান বসিয়ে দিব, তিনটে কোসাইন বলেছে তিনটে জায়গায় বসিয়ে দিব, তাদের স্কোয়ার করে যোগ করব, সেই যোগফলটা যদি 1 হয়, এক্স্যাক্টলি যদি 1 হয়, তবেই আমরা বলবো কি না তারা, হ্যাঁ তারা কোনো সরলরেখার ডিরেকশন কোসাইন হতে পারে। আদারওয়াইজ যদি দেখি যে না ওইটা পালন করছে না, তাহলে আমরা তখন বলবো না এরা ডিরেকশন কোসাইন হতে পারে না, এটা তখন বলে দেবো। তো এই গেল আমাদের ডিরেকশন কোসাইন তিনটের মধ্যে সম্পর্ক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা তাহলে এখানে যেটা আমরা বুঝতে পারছি যে কস স্কোয়ার আলফা, এটা এইভাবেও বলা যায় যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1, এটাও বলা যায়। এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বা এটা বলতে পারি আমরা যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান 1, এটাও কিন্তু আমরা সঙ্গে বলতে পারি। তো এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে দিক অনুপাত। কি জানবো? ডিরেকশন রেশিও বা দিক অনুপাত। এটা কি করে জানবো না, খুব মন দিয়ে শোনো। সাপোজ একটা ডিরেকশন কোসাইন, ধরো তিনটে ডিরেকশন কোসাইন, মনে করো আমি এক্সাম্পল হিসাবে যদি তিনটে ডিরেকশন কোসাইন আমি নিই, এক্সাম্পল হিসেবে তিনটে যদি ডিরেকশন কোসাইন নিই, সেরকম এক্সাম্পল পাওয়া যাচ্ছে না। ডিরেকশন কোসাইন যদি তিনটে নিই, যে ধরো -3/7, কি নিলাম না -3/7, 2/7, আর একটা নিলাম -3/7, 2/7, আর একটা নিলাম 6/7। আমরা এই নিয়মে ডিরেকশন কোসাইন বের করলাম, বের করে তাদের মান পেলাম আমরা এইটা পেলাম, তাদের মান আমরা পেলাম এইটা, ডিরেকশন কোসাইনের মান আমরা এইটা পেলাম। তো এইটা যদি আমরা ডিরেকশন কোসাইনের মান পাই, তাহলে নিশ্চয়ই এই ধর্ম পালন করবে। তো দেখো নিশ্চয়ই এই ধর্ম পালন করবে। 3 3 9, 9/49 প্লাস 4/49 প্লাস 36/49, দেখো 9 4 13, আর এটা মিলে হচ্ছে 49/49, তার মানে 1। এদের স্কোয়ার করে যোগ করলাম, যোগফল 1 বেরোলো, তার মানে এটা ডিরেকশন কোসাইন। বলছে এই ডিরেকশন কোসাইনগুলোর মান অলওয়েজ 1-এর চেয়ে ছোট হবে। কেন 1-এর চেয়ে ছোট হবে? কারণ কসের মান তো -1 থেকে 1 এর মধ্যে, তাহলে 1-এর চেয়ে ছোট হবে। তো দেখো যদি এটার মান 1-এর চেয়ে সবগুলো ছোট অথবা সমান এরকম হয়, তাহলে এদের যে অনুপাত করব, এদের যদি অনুপাত করি তাহলে কি হবে? -3:7 সব কেটে যাবে, 2:6, এইটা হবে। এই ডিরেকশন কোসাইনের যদি অনুপাত করি, অনুপাত করার পর যেটা পাবো তাকেই বলা হবে ডিরেকশন রেশিও। কি বলা হবে? ডিরেকশন রেশিও। এই ডিরেকশন রেশিওকে শর্টকাটে কি বলা হয়? ডিআরএস। কি বলা হয়? ডিআরএস। আর ডিরেকশন কোসাইন যেটা আছে, এই যে ডিরেকশন কোসাইন, একে শর্টকাটে বলা হয় ডিসিএস। কি বলা হয়? ডিসিএস, ছোট হাতের ডিসিএস। ডিসিএস মানে ডিরেকশন কোসাইন, আর ডিআরএস মানে ডিরেকশন রেশিও। এটা মনে রাখতে হবে। তাহলে খুব মন দিয়ে শোনো, কোথাও যদি আমাদের ডিরেকশন কোসাইনের মান দেওয়া থাকে, তাহলে আমরা সেখান থেকে ডিরেকশন রেশিও পেয়ে যাব। আবার যদি কোথাও ডিরেকশন রেশিওর মান দেওয়া থাকে,
সেখান থেকে যদি ডিরেকশন কোসাইন বের করতে দেয় তাহলে কি করে বের করব? না দেখো, ডিরেকশন রেশিও হচ্ছে এই সংখ্যাগুলো একের চেয়ে ছোট হতে পারে বা বড়ও হতে পারে, আর একের চেয়ে ছোট যদি হয় সেটা আবার নেগেটিভের দিকে চলে যাচ্ছে, তার মানে -1-এর থেকেও ছোট হয়ে যাচ্ছে, কিন্তু মানটা তো -1 থেকে 1-এর মধ্যে থাকা চাই। তো এই কারণে এদেরকে সবাইকে একের চেয়ে ছোট সংখ্যা করতে হবে। তাহলে প্রথম বলে দিচ্ছি, আমাদের ডিরেকশন রেশিও থেকে, এগুলো নিশ্চয়ই লিখে নিবে তোমরা ভিডিও পজ করে, আমি আর তোমাদের লেখার জন্য আলাদা করে সময় দিচ্ছি না। তোমরা আমি ডিলিট করার আগেই ভিডিও কোনো সময় একটা পজ করে লেখাগুলো আশা করি লিখে নেবে, দিলে তোমাদের বুঝতে সুবিধে হবে, বুঝেছো? তাহলে দেখো, এক্ষুনি আমরা কি শিখলাম, যে যদি একটি স্ট্রেট লাইনের ডিসিএস দেওয়া থাকে যে -3/7, 2/7 আর 6/7, তাহলে এখান থেকে ডিআরএস কি করে নির্ণয় করা হয়? না এদের অনুপাত করে দেবো, অনুপাত করে দিলে হবে -3, 2 আর 6, এইটা হবে। আর যদি ডিআরএস থেকে ডিসিএস বের করতে দেয়, তখন কি করে বের করব? এখান থেকে এটা উল্টোটা, তখন হবে, খুব মন দিয়ে শোনো, এই যে আচ্ছা এইগুলোকে বলা হয় এল, এম, এন, ঠিক তেমনি এদেরকে বলা হয় এ, বি, সি। ওকে, তার মানে এখান থেকে এখানে বের করতে গেলে আমাকে এদের অনুপাত করে দিতে হবে, L:M:N, দিলে আমরা এইটা পেয়ে যাব। আর যদি এখান থেকে এটা বের করতে হয় তখন কি করতে হবে? না A/√A² + B² + C², A² + B² + C², কমা দিলে L এর মান পেয়ে গেলাম। এবারে M এর মান কি করে পাবো? না সেটা হচ্ছে B/√A² + B² + C², আর এটা কি পাবো? না এটা C/√A² + B² + C², দিলে এইটা পাবো L এর মান, এইটা পাবো M এর মান, এইটা পাবো L এর মান, এইটা পাবো M এর মান, আর এইটা পাবো N এর মান, L, M, N তিনটে পেয়ে যাবো। অর্থাৎ ডিআরএস থেকে ডিসিএস যদি এইটা বের করতে দেয় তাহলে যেটা হবে -3/√3² + 2² + 6² ওকে, কমা বি মানে 2/√, এটার স্কোয়ার 9, এটার স্কোয়ার 4, এটার স্কোয়ার 36, আবার এটার মান কত হবে? না 6/√, 9 + 4 + 36, তার মানে এটা 49, তার রুট হচ্ছে 7, তার মানে -3/7, 2/7, আর এটা হচ্ছে 6/7, তার মানে আমরা ডিআরএস থেকে ডিসিএস এইভাবে আমরা বের করতে পেরে যাব। তাহলে আমরা কি কি শিখলাম? ডিআরএস থেকে ডিসিএস বের করতে শিখলাম, ডিসিএস থেকে ডিআরএস বের করতে শিখলাম। তো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে, খুব মন দিয়ে শোনো, আমাদের দুটো বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কি উপায়ে তাদের ডিরেকশন কোসাইন নির্ণয় করব সেইটা আমরা এখন ডিআরএস অ্যান্ড ডিসিএস অফ এ স্ট্রেট লাইন জয়নিং টু গিভেন পয়েন্টস, অর্থাৎ দুটি বিন্দুর সংযোগ সরলরেখার দিক কোসাইন এবং দিক অনুপাত, ডিরেকশন রেশিও আর ডিরেকশন কোসাইন, অর্থাৎ ডিসিএস আর ডিআরএস বের করব দুটো পয়েন্টের সংযোগ সরলরেখার। মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ, আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে জেড অক্ষ। আমরা শুধু এক্স অক্ষকে দিয়ে দুটো অনুপাতের দুটো বিন্দুর সংযোগ সরলরেখা অঙ্কন করছি। দেখো একটা পয়েন্ট মনে করো পি পয়েন্ট, আরেকটা পয়েন্ট হচ্ছে কিউ পয়েন্ট। এই পি পয়েন্টের
স্থানাঙ্ক হচ্ছে x1, y1, z1, আর কিউ পয়েন্টের হচ্ছে x2, y2, z2। যদি তাই হয় তাহলে তোমরা একটা কথা খুব মন দিয়ে দেখো, তাহলে এই যে পি কিউ রেখা, এই পি কিউ রেখার আমাদেরকে সংযোগ সরলরেখার দিক কোসাইন নির্ণয় করতে হবে। তো আমরা অ্যাট ফার্স্ট কি করব, এখান থেকে এর উপর লম্ব অঙ্কন করব, আর এখান থেকে এর উপর লম্ব অঙ্কন করব। এইটা মনে করো এ বিন্দু নাম দিলাম, এইটা হচ্ছে বি বিন্দু নাম দিলাম, শুধু এক্স অক্ষের রেসপেক্টে ভাবছি। এটা এক্স, এটা ওয়াই, আর এটা হচ্ছে জেড। খুব মন দিয়ে শোনো, এইটাকে যদি আমরা এইদিকে বাড়িয়ে দিই, বৃদ্ধি করি, তাহলে এক্স অক্ষের সঙ্গে এটা কত অ্যাঙ্গেল উৎপন্ন করেছে না আলফা। তাহলে এর যদি কস নিই তাহলে এটা কস আলফা। যেহেতু এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন করেছে তার জন্য একে আমরা নিশ্চয়ই এল নাম দিই, কারণ আমি বলেছি যে কোনো স্ট্রেট লাইন এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করবে তার যেটা কস নেব সেটাকে আমরা এল নাম দেব, কস আলফা। তো দেখো এই এ বি এর সমান্তরাল রেখা যদি এইখানে অঙ্কন করি, দিয়ে এইটা যদি এম নাম দিই, এটা যদি আলফা হয় নিশ্চয়ই এটাও আলফা হবে। আমার টার্গেট কস আলফা নির্ণয় করা, সেটা এখান থেকে নির্ণয় করি বা এখান থেকে নির্ণয় করি, কস আলফা আমাকে নির্ণয় করতে হবে। খুব মন দিয়ে শোনো, এই পি বিন্দুর স্থানাঙ্ক যদি x1, y1, z1 হয় তাহলে নিশ্চয়ই এই ও বিন্দু থেকে এ পর্যন্ত এই লেন্থটা হচ্ছে x1, আর এই কিউ বিন্দুর স্থানাঙ্ক যদি x2, y2, z2 হয় নিশ্চয়ই ও বিন্দু থেকে এই যে বি বিন্দু পর্যন্ত এই দূরত্বটা নিশ্চয়ই হচ্ছে x2। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত যদি x1 হয় আর এখান থেকে এই পর্যন্ত এইটা যদি x2 হয়, নিশ্চয়ই এ থেকে বি পর্যন্ত এই যে লেন্থটা এইটা হবে x2 মাইনাস x1। কি হবে না x2 মাইনাস x1। যদি এ বি এর মান x2 মাইনাস x1 হয় তাহলে অবভিয়াসলি পি এম এটার মানও হবে x2 মাইনাস x1। আর দেখো যদি পি এম এর মান x2 মাইনাস x1 হয় তাহলে আমরা এই ত্রিভুজে চলে আসি। এবারে আমাদের কি বের করতে হবে না এখান থেকে cos আলফা নির্ণয় করতে হবে। তাহলে দেখো cos আলফা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তার মানে কি না পি এম বাই পি কিউ, তার মানে পি এম এর মান আমরা পেয়ে গেছি x2 মাইনাস x1 বাই পি কিউর মান আমরা বের করে নেব। দুটি বিন্দুর সংযোগ সরলরেখার দূরত্ব, দুটো বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে তাদের সংযোগ সরলরেখার দূরত্ব আমরা অবশ্যই বের করতে পারবো, তাদের সংযোগ সরলরেখার ডিস্টেন্স আর কি মান, সেটা আমরা বের করতে পেরে যাব। এটা আমরা ক্লাস 11-এ শিখেছি, তাও আমি বলে দেবো পরে আবার। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম আমাদের ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও আর ডিরেকশন কোসাইন বের করতে হবে। তাহলে ডিসিএস মানে তো এল, এম আর এন, এই তিনটের মান বের করতে হবে। এল এর মান এইভাবে বের করলাম। সিমিলারলি আমরা যদি এম এর মান বের করতে চাই তাহলে হবে y2 মাইনাস y1 বাই পি কিউ, আর যদি এন এর মান বের করতে চাই তাহলে হবে z2 মাইনাস z1 বাই পি কিউ। এটা এলিমেন্ট বেরিয়ে গেল। আমি যে কোনো দুটো বিন্দু নিয়ে নিচ্ছি। দেখো ধরো একটা পি বিন্দুর স্থানাঙ্ক দিলাম তোমাদের 3, 1, -2, আর একটা কিউ বিন্দু নিলাম যেটা হচ্ছে 5, -1, 0 বা 5, -1, 2, 3 এটা নিলাম। আমাকে এই পি কিউ সংযোগ রেখার ডিসিএস নির্ণয় করতে হবে, অর্থাৎ এল এম এন নির্ণয় করতে হবে। দেখো এল এর মান তাহলে কি করে বের করবো না অ্যাট ফার্স্ট আমাদের পি কিউ নির্ণয় করতে হবে। তাহলে দেখো পি কিউর মান কত না পি কিউর মান হচ্ছে √5 - 3 এর হোল স্কোয়ার, 5 - 3 করলে 2, তার হোল স্কোয়ার করলে কত 4, প্লাস -1 তার হোল স্কোয়ার, -1 মানে 2, -2 তার হোল স্কোয়ার মানে 4, প্লাস 3 - 2 মানে কত 3 - 2 মানে 5, তার স্কোয়ার মানে 25, অর্থাৎ
এটা হচ্ছে √33। এটা যদি PQ এর মান হয় তাহলে দেখো আমাদের LMN, তাহলে DCS ইজ ইকুয়াল টু LMN ইজ ইকুয়াল টু LMN এর মান কি করে বের করব না, ফর্মুলা হচ্ছে x2 মাইনাস x1 বাই PQ। তাহলে x2 এইটা মাইনাস x1 এইটা, তাহলে 5 মাইনাস 3 মানে কত 2 ডিভাইডেড বাই PQ। PQ এর মান কত না √33, কমা M এর মান কত না, M এর মান হচ্ছে y2 মাইনাস y1, তার মানে মাইনাস 1 মাইনাস ওয়ান মাইনাস অফ 1, তাহলে কত -2 ডিভাইডেড বাই √33। ঠিক সেমভাবে জেড এর মান কত, এন এর মান কত হবে না, সেটা হবে 3 মাইনাস অফ -2, তার মানে 5 ডিভাইডেড বাই √33। তাহলে এটা বেরিয়ে গেল DCS। আর যদি আমরা DCS পেয়ে যাই তাহলে অবভিয়াসলি আমরা DRS পেয়ে যাব। দেখো এখান থেকে যে DRS বের করো, DRS কি করে নির্ণয় করব না, দেখো DCS হচ্ছে এইটা কমা এইটা কমা এইটা, এদের যদি অনুপাত করি তাহলে L:M:N। যদি এইটা করি দেখো অনুপাত যদি চিহ্ন থাকে তাহলে সবার হরে হরে কাটাকুটি হয়, হরে PQ আছে, এরও হরে PQ আছে, এরও হরে PQ আছে, তাহলে যদি কাটাকুটি হয়ে যায় তাহলে এখান থেকে কি বেরোবে না x2 মাইনাস x1 কমা x2 মাইনাস x1 কমা y2 মাইনাস y1 কমা z2 মাইনাস z1। ঠিক তেমনি এখানে কি করব, যদি DRS বের করতে দেয় দেখো ইস টু চিহ্ন দিয়ে দাও, হর সবার কেটে যাবে, তাহলে 2 কমা -2 কমা 5। অর্থাৎ আমাদের যদি পয়েন্ট থেকে এই পয়েন্টগুলো থেকে ডাইরেক্ট যদি DRS বের করতে হয় তাহলে আমরা আর বাই দিয়ে PQ করব না, আমরা শুধু কি করব এইটা মাইনাস এইটা কমা এইটা মাইনাস এটা কমা এইটা মাইনাস এইটা করলে আমরা DRS পেয়ে যাব। আর যদি DCS বের করতে দেয় তখন আমরা PQ নির্ণয় করব। আর DCSটা তোমরা DRS এর মাধ্যমেও বের করতে পারো। DRS এর মাধ্যমে কেমনভাবে বের করবে না, সেটা হচ্ছে এখান থেকে DRS থেকে DCS একটু আগে আমরা শিখেছি, তাহলে এখান থেকে যদি DCS বের করতে দেয় ইকুয়াল টু কি হয়ে যাবে 2/√2² প্লাস -2² প্লাস 5 এর স্কোয়ার মানে কত 4 প্লাস 4 প্লাস 25, তার মানে 2/√33 ওই যেটা বেরিয়েছিল ওটাই বেরোবে। আর একটা কি বেরোবে ওই একই -2 ওই সেম, আর একটা কি বেরোবে 5 ওই সেম। তাহলে এইভাবে আমরা DCS এখান থেকেও বের করতে পারি, আর এইভাবে এই ফর্মুলা মেনটেন করে তোমরা DCS বের করতে পারো। তাহলে আবার বলছি, দুটো বিন্দু যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে তাদের DCS নির্ণয় করার ফর্মুলা হচ্ছে L ইজ ইকুয়াল টু LMN, তো LMN, তাহলে LMN L এর মান কি করে পাবো না x2 মাইনাস x1 বাই PQ, অর্থাৎ এই দুটোর লেন্থ, আর M এর মান হচ্ছে y2 মাইনাস y1 বাই PQ, আর N এর মান হচ্ছে z2 মাইনাস z1 বাই PQ। এইভাবে বের করব। আর DRS হচ্ছে তাদের রেশিও করে দেবো, তাহলে আমরা DRS পেয়ে যাব। তো এই গেল আমাদের দুটি প্রদত্ত বিন্দুর সংযোগ সরলরেখার দিক কোসাইন এবং দিক অনুপাত কি করে নির্ণয় করা হয়। এরপর খুব মন দিয়ে শোনো, আমাদের যদি এখান থেকে বলা হয় যে আমাদের যদি এখান থেকে বলা হয় যে দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করো, যদি বলা হয় যে দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করো, তাহলে আমরা কি করে নির্ণয় করব দেখো।
কি শিখবো এখন? দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয়। অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস এ অ্যান্ড বি, এ বি একটা স্ট্রেট লাইন আছে, যেটা হচ্ছে এ বি, আর একটা স্ট্রেট লাইন আছে যেটা হচ্ছে মনে করো আরেকটা স্ট্রেট লাইন আছে যেটা হচ্ছে মনে করো পি কিউ। আমাকে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল নির্ণয় করতে হবে। তো আমরা কি করব? অ্যাট ফার্স্ট আমরা এর প্যারালালি একে মুভ করাবো, মুভ করিয়ে এইরকম জায়গায় নিয়ে চলে আসবো, নিয়ে চলে এসে এই অ্যাঙ্গেল যা হবে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল তাই হবে। মনে করলাম এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে থিটা। আমি ধরলাম যে এটার ডিসিএস হচ্ছে L1 M1, হ্যাঁ L1 M1 আর N1, আর এটা হচ্ছে L2 M2 N2। এটা হচ্ছে এর ডিসিএস, এটা হচ্ছে এর ডিসিএস। যদি দুটো স্ট্রেট লাইনের ডিসিএস দেওয়া থাকে এবং তাদের মধ্যেকার অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে ফর্মুলা হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু L1 M1 প্লাস L2 M2 প্লাস L3 L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এইটা হচ্ছে এদের মধ্যেকার অ্যাঙ্গেলের ফর্মুলা। আর যদি এইটা না দেওয়া থাকে, যদি এদের দেওয়া থাকে এদের মধ্যেকার অ্যাঙ্গেল এইভাবে যদি দেওয়া থাকে যে এদের মধ্যেকার যদি ডিআরএস দেওয়া থাকে A1 B1 C1 আর A2 B2 C2, এইভাবে যদি দুটো ডিআরএস দেওয়া থাকে, তাহলে এদের মধ্যেকার অ্যাঙ্গেল কি করে নির্ণয় করব না? খুব মন দিয়ে শোনো। এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে cos থিটা যদি ডিআরএস দেওয়া থাকে ফ্রম, এটা হচ্ছে ফ্রম ডিসিএস, আর এরপর আমরা যেটা শিখব ফ্রম ডিআরএস যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে তোমার A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই রুট ওভার অফ A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। এইটা হচ্ছে এর ডিআরএস cos থিটা সমান, মানে ফ্রম ডিআরএস থেকে যদি আমাদের এদের মধ্যেকার অ্যাঙ্গেল বের করতে হয় তাহলে তার ফর্মুলা হচ্ছে এইটা A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই রুট ওভার অফ A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। তো এইটা গেল যদি ডিআরএস থেকে cos থিটা বের করতে, ডিসিএস থেকে cos থিটা বের করতে হয়, আর হচ্ছে ডিআরএস থেকে যদি cos থিটা বের করতে হয়। তো এগুলো আমাদের সংখ্যা দিয়ে দেওয়া থাকবে। যদি সংখ্যা দিয়ে দেওয়া থাকে তাহলে সংখ্যার মানগুলো এখানে বসিয়ে দেব, দিলে একটা রেজাল্ট বেরোবে, ওটাই cos থিটার মান। ওকে, আর যদি ডিআরএস দেওয়া থাকে সেরকম সংখ্যা দিয়ে দেওয়া থাকবে, A1 A2 B1 B2 সবার মান দেখতে পাবে, মানগুলো বসিয়ে দিলে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল আমরা পেয়ে যাব। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে যদি এরকম হয় যে এদের মধ্যেকার, যদি এরকম হয় যে এদের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, দেখো এটা হচ্ছে AB আর এটা হচ্ছে AC, এদের মধ্যেকার অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এটার ডিআরএস হচ্ছে L1 M1 N1 আর L2 M2 N2। দেখো তার মানে cos থিটার জায়গায় এই যে থিটা, এই থিটার জায়গায় কি বসে যাবে তখন না? এদের মধ্যেকার অ্যাঙ্গেল 90, তাহলে দেয়ারফর
cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, ওই যে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। cos 90 ডিগ্রির মান কত, 0, তার মানে ইমপ্লাইজ দ্যাট L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 এর মান কত হয়ে যাবে, cos 90, মানে তার মান হচ্ছে 0। অর্থাৎ দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত, এই শর্তটা হচ্ছে কোনটা না, এইটা, এই কন্ডিশন হচ্ছে এইটা। এবার যদি দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত, আমাকে এইগুলো প্রমাণ করতে দেবে, আমাকে বলে দেবে যে দুটি সরলরেখা ডিসিএস বা দিক কোসাইনগুলি যথাক্রমে L1 M1 N1 সংখ্যা দিয়ে দেওয়া থাকবে এবং L2 M2 N2 সংখ্যা দিয়ে এগুলোও দেওয়া থাকবে। প্রমাণ করো এই দুটি সরলরেখা পরস্পরের উপর লম্ব। তখন আমরা কি করব না, তাদের ডিসিএসগুলো এখানে এরকম বসিয়ে দিব, দিয়ে তাদের যোগ করে দেখব 0 বেরোয় কিনা। যদি 0 বেরোয় তখন বলবো যে তারা পরস্পরের উপর লম্ব, আর 0 না বেরোলে বলবো তারা পরস্পরের উপর লম্ব নয়। ঠিক তেমনি যদি দুটি সরলরেখা পরস্পরের উপর সমান্তরাল হয়, তার মানে খুব মন দিয়ে শোনো, ধরো এইটা একটা স্ট্রেট লাইন, এটা x অক্ষ আর এটা y অক্ষ। দেখো এইটা একটা স্ট্রেট লাইন আছে আর এইটা আরেকটা স্ট্রেট লাইন আছে, দুটোই সমান্তরাল। তো দেখো এই লোকটা যদি থিটা অ্যাঙ্গেল বা আলফা অ্যাঙ্গেল করে, তাহলে এটাও তো আলফা অ্যাঙ্গেল করবে তার এক্স অ্যাক্সিসের সঙ্গে, কারণ দুটো যেহেতু সমান্তরাল, অতএব এই এক্স অ্যাক্সিসের সঙ্গে যা অ্যাঙ্গেল করবে এটাও তাই অ্যাঙ্গেল করবে। তার মানে এই আলফার কসের মান হবে কস আলফা, আর এই আলফার কসের মানও কস আলফা হবে। অর্থাৎ এটার যদি L1 M1 N1 হয় আর এটার যদি L2 M2 N2 হয়, তাহলে নিশ্চয়ই এই L1 এর মান যা হবে L2 এর মানও তাই হবে, কেননা এটাও কস আলফা আর এটাও কস আলফা। ঠিক তেমনি ওয়াই অক্ষের সঙ্গেও সমান অ্যাঙ্গেল করবে, অর্থাৎ এই M1 এর মান যা হবে এই M2 এর মানও তাই হবে। তার মানে এটার শর্তটা কি হবে না, L1 বাই L2 ইজ ইকুয়াল টু M1 বাই M2 ইজ ইকুয়াল টু N1 বাই N2 হবে। অর্থাৎ তাদের মধ্যে রেশিওটা সমান হবে, তবে গিয়ে তারা কি হবে না পরস্পরের সঙ্গে সমান্তরাল হবে। তাহলে এটা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত, আর এটা হচ্ছে পরস্পরের সঙ্গে লম্ব হওয়ার শর্ত। এই দুটো শর্ত খুব ভালো করে মনে রাখবে, এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমাদের প্রচুর কাজে লাগবে। আশা করি তোমরা এটা মনে রাখতে পারবে। হ্যাঁ, খুবই সোজা আছে। আর একটা কথা হচ্ছে, যদি এইটা ডিআরএস না দিয়ে ডিসিএস না দিয়ে ডিআরএস দিত, তাহলে কি হতো, তাহলে কস থিটার মানে এইখানে 90 ডিগ্রি বসাতে, তার মানে এটা 0। আর যদি এটা 0 হয় তখন এটা কোনাকুনি 0-এর সঙ্গে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে তখন কি হবে না, তখন হবে A1 A2 or A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ ডিআরএস যদি দেয় তাহলে এই কন্ডিশান, আর ডিসিএস দিলে এই কন্ডিশান। ঠিক সেমভাবে এখানেও যদি ডিআরএস দেয় তাহলে এই কন্ডিশান, আর যদি ডিসিএস দেয় অর, এটা হবে A1 বাই A2 ইজ ইকুয়াল টু B1 বাই B2 ইজ ইকুয়াল টু C1 বাই C2 হবে। এইটা হচ্ছে তোমার দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার কন্ডিশান। ডিআরএস দিয়েও বললাম আর ডিসিএস দিয়েও বললাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং তোমরা পারবে। এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে প্রজেকশন অফ এ স্ট্রেট লাইন। এই কথাটার মানে কি এবং একটি স্ট্রেট লাইনের প্রজেকশন আমরা কি করে নির্ণয় করব সেইটা আমরা এখন শিখব, এবং এইটার নিয়ে ডিটেল আরও আলোচনা আছে, সেটা পরবর্তী চ্যাপ্টারগুলোতে আছে। আমরা তখন এইটার ব্যাপারে ডিটেল আলোচনা করব। এখন শুধু প্রজেকশনের একটা পরিচয় জানবো আমরা, যে প্রজেকশন জিনিসটা কি সেইটুকু আমরা জানবো। তো দেখো,
দেখো প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ এই জিনিসটা কি? ভিভিআই এটা খুব দরকারি জিনিস, খুব ভালো করে এটা দেখো যাতে এটা মনে থেকে যায়। এটা খুবই সোজা জিনিস আছে, এটা এমনি ইজিভাবে মনে থেকে যাওয়ার কথা, খুব ইজিভাবে এটা মনে থেকে যাওয়ার কথা। তো দেখো একটি সরলরেখা আমাদের দেওয়া আছে, সরলরেখাটা মনে করো এবি। একটি সরলরেখা আমাদের দেওয়া আছে যেটা মনে করো হচ্ছে আমাদের এবি সরলরেখা। আর এই সরলরেখা এটা হচ্ছে এবি সরলরেখা, এর আমাদের ডিসিএস দেওয়া আছে কি না এল এম এন, এ ডিসিএস দেওয়া আছে। একটা পয়েন্ট আছে পি আর একটা পয়েন্ট আছে কিউ। এই পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, z1, আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2, y2 আর z2। আমাদের কি করতে হবে? এই দুটোর যে সংযোগ সরলরেখা এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে হবে। এগুলো সংখ্যা দিয়ে দেওয়া থাকবে। আবার বলছি, তোমরা তো 12-এ পড়ো মানে এই কনসেপ্টটা আছে যে এইগুলো সংখ্যা দিয়ে থাকলে কি করব, আমাকে তো ইন জেনারেল পড়াতে হবে, যাতে সংখ্যা দিয়ে থাকলেও পারো তোমরা, আর সংখ্যা না দিয়ে যদি অক্ষর দিয়ে দেয় তাও যেন তোমরা পেরে যাও। তাহলে দেখো একটি বিন্দু পি, তার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, z1, এটা সংখ্যা দিয়ে থাকবে। আর একটি বিন্দু কিউ যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2, z2, এটাও সংখ্যা দিয়ে থাকবে। এবং একটা স্ট্রেট লাইন এবি যার কিনা ডিসিএস অর্থাৎ ডিরেকশন কোসাইনগুলি হচ্ছে কত না এল, এম এবং এন। আমাকে নির্ণয় করতে হবে প্রজেকশন অফ দ্য লাইন জয়নিং টু পয়েন্টস পি অ্যান্ড কিউ। দুটো বিন্দুর সংযোগ সরলরেখা যে পি কিউ তার প্রজেকশন নির্ণয় করতে হবে। মানে প্রজেকশনের আরেকটা মানে হচ্ছে ছায়া। ছায়া খুব মন দিয়ে শোনো, যে এইখান থেকে যদি একটা সূর্যের আলো ফেলা হয়, এখান থেকে যদি একটা সূর্যের আলো ফেলা হয় তাহলে এর ছায়াটা এর উপর পড়বে। সেই ছায়াটা কোনটা না এইখান থেকে লম্ব অঙ্কন করো আর এখান থেকে লম্ব অঙ্কন করো, এটা মনে করো এম পয়েন্ট আর এটা মনে করো এন পয়েন্ট। এই যে এম এন এইটার উপর কিন্তু এর ছায়াটা পড়বে, অর্থাৎ এম এন ইজ দ্য প্রজেকশন অফ পি কিউ। তাহলে পি কিউ এর প্রজেকশন কোনটা না এম এন, এটাই হচ্ছে পি কিউ এর প্রজেকশন। তা আমাদের এইটা নির্ণয় করতে হবে। দেখো এটা আমরা কি করে নির্ণয় করব, খুব মন দিয়ে শোনো। তাহলে এইটা যদি এম এন হয় তাহলে এর উপর লম্ব টেনে দাও, এটাকে আর নাম দিয়ে দাও পি আর। তাহলে এম এন এর মান যা হবে দেখো পি আর এর মানও তাই হবে। এম এন এর মান যাই হবে পি আর এর মানও কিন্তু তাই হবে। তো এইটার মধ্যে অ্যাঙ্গেল যদি এই সরলরেখার সঙ্গে এই সরলরেখার যদি অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে কস থিটার মান কি হবে না কস থিটার মান হবে হ্যাঁ পি কিউ ভূমি বাই অতিভুজ মানে পি আর বাই পি কিউ। তার মানে পি আর এর জায়গায় এম এন বসিয়ে দাও, এম এন বাই পি কিউ। তাহলে এইটার মান যদি এইটা হয় অতএব এম এন এর মান কত হবে না পি কিউ, কোনাকুনি গুণ হয়ে যাবে, কস থিটার মান হচ্ছে এইটা, তাহলে পি কিউ কস থিটা, পি কিউ ইন্টু কস থিটা, এটাই হয়ে যাবে এম এর মান। এটা হচ্ছে উপপাদ্যের আকারে আমি বললাম। আর যদি ফর্মুলার আকারে আমি যদি বলতে চাই যে এদের প্রজেকশনের লেন্থ যদি পি হয়, এই লেন্থটা যদি ছোট হাতের পি হয় তাহলে লিখব দেয়ারফর এম এন ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু কত হবে না এল ইন্টু x2 মাইনাস x1
x2 মাইনাস x1 প্লাস m ইন্টু y2 মাইনাস y1 y2 মাইনাস y1 প্লাস n ইন্টু z2 মাইনাস z1 এইটার মড। কারণ লেন্থ কোনো সময় নেগেটিভ হয় না, এই কারণে আমরা তার মড ভ্যালুটা নেব, অর্থাৎ পজিটিভ ভ্যালুটাকে আমরা তুলে নেব। এটাই হচ্ছে আমাদের প্রজেকশন অফ PQ। তাহলে আবার বলছি যে প্রজেকশন অফ PQ হচ্ছে mn, এটাকে উপপাদ্যের আকারে যদি লিখতে চাই তাহলে mn ইজ ইকুয়াল টু PQ cos থিটা। আর যদি একে ফর্মুলার আকারে দেখতে চাই যে আমার এগুলো যদি সংখ্যার মতো দেওয়া থাকে, দিয়ে যদি এর প্রজেকশনের মান বের করতে দেয়, তখন আমরা এই ফর্মুলা বসিয়ে দিব যে P ইজ ইকুয়াল টু L ইন্টু, এটা তো LMN ছিল, L ইন্টু x2 মাইনাস x1 প্লাস m ইন্টু y2 মাইনাস y1 প্লাস n ইন্টু z2 মাইনাস z1 দিলে কিন্তু এদের লেন্থটা বেরিয়ে যাবে, প্রজেকশনের লেন্থ। তো তাহলে এই গেল আমাদের দুটি স্ট্রেট লাইনের ডিরেকশন, একটি স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইনের মান পেলাম। আর আমরা ভেক্টরের আগের চ্যাপ্টারগুলোতে আমরা দেখেছি যে দুটি যদি লাইন ভেক্টর থাকে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল কী করে নির্ণয় করব, সেটা আমরা আগে শিখেছি। যে দুটো লাইন ভেক্টর যদি থাকে, এইরকম একটা লাইন ভেক্টর আর এইরকম একটা লাইন ভেক্টর, এটা r1 এটা r2, এদের মধ্যেকার অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে আমরা শিখেছিলাম যে r1 ডট r2 ইজ ইকুয়াল টু মড অফ r1 মড অফ r2 cos থিটা, অর্থাৎ cos থিটা ইজ ইকুয়াল টু r1 ডট r2 বাই মড অফ r1 মড অফ r2। এটা ছিল আমাদের কি না এদের মধ্যেকার অ্যাঙ্গেলের মান। এটা ভেক্টরের আকারে। যদি কোনো কোশ্চেন ভেক্টরের আকারে থাকে তাহলে সেটা তো আগের চ্যাপ্টার, আগে শিখেছি আমরা, সেভাবে করব। এখন আপাতত আমাদের এই চ্যাপ্টারে যা শেখার কথা শিখে নিয়েছি, এইটা আমাদের থিওরি ক্লাস শেষ হলো। তোমরা উদাহরণে যতগুলো অঙ্ক আছে তোমরা ভালো করে দেখো, ওইগুলোই দেওয়া আছে যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করো, দুটো বিন্দুর মধ্যে দুটি বিন্দুর স্থানাঙ্ক এত এত, তাদের সংযোগে উৎপন্ন সরলরেখা, তার ডিসিএস কত, তার ডিআরএস কত, ওটি এক্স অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করে, সেটি ওয়াই অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা তোমাদের কথা বলে দিই যে দেখো, আমরা তো ডিআরএস ডিসিএস সবই পড়লাম, তাহলে তোমরা আমাকে একটা কথা উত্তর দাও, এইটা তোমরা পেরে যাবে। উত্তর তো দিতে পারবে না, কারণ তোমরা তো আমার সামনে নেই। তোমরা নিজে নিজে মনে মনে উত্তরটা নিজেকে নিজে বলে ফেলো, তাহলেই হবে। তো দেখো, এইরকম যদি কোশ্চেন আসে যে এইটা হচ্ছে এক্স অক্ষ, আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে জেড অক্ষ। আমাকে হঠাৎ করে জানতে চাইলো যে এই যে এক্স অক্ষ, এর ডিসিএস কত, ডিসিএস এইটা কত, এক্স অক্ষের ডিসিএস। খুব মন দিয়ে শোনো, এক্স অক্ষ তার নিজের ডিসিএস কি করে নির্ণয় করা হয় না, একটি সরলরেখা এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করে তার কোসাইনের মানকে এল, ওয়াই অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করে তার কোসাইনের মানকে আমরা এম নাম দেব, আর জেড অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করে তার কোসাইনের মানকে এন নাম দেব। এম এন এম এল এম এন, এইটাই হচ্ছে তাদের ডিসিএস। তো তাহলে দেখো, যদি এইটার আমরা ডিসিএস নির্ণয় করতে যাই, তাহলে ডিসিএস অফ ও এক্স মানে এক্স অক্ষ, দ্যাট ইজ এক্স অ্যাক্সিস, যদি এইটা বের করতে চাই তখন কি হবে, খুব মন দিয়ে শোনো। এক্স অক্ষ তার নিজের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তার মানে হবে cos 0। এক্স অক্ষ ওয়াই অক্ষের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তার মানে cos 90, কমা এটা এল এর মান হয়ে গেল, এটা এম এর মান হয়ে গেল। এন এর মান হচ্ছে এক্স অক্ষ জেড অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করে না, সেটাও 90 ডিগ্রি, তার মানে এটার মান 1, এটার মান 0, এটার মান 0। অর্থাৎ যে অক্ষের ডিসিএস দরকার, যে অক্ষের ডিসিএস এক্স অক্ষের ডিসিএস দরকার,
তার মানে এক্সের জায়গায় 1 আর বাকি দুটো 0। আর যদি ঠিক তেমনিভাবে ওয়াই অক্ষের ডিসিএস নির্ণয় করতে হয় তাহলে হবে 0 1 0, আর এটার যদি নির্ণয় করতে হয় তাহলে হবে 0 0 1। আর যদি এরকম বলে যে নেগেটিভ এক্স অ্যাক্সিস ডিসিএস অফ নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিসের যদি হয় তখন আমাদের শুধু মাইনাস হয়ে যাবে কোথায় না, এইটা এক্স অ্যাক্সিসের ছিল 1 0 0, ওটা হয়ে যাবে -1 0 0। আর যদি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বলে তখন হবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস যদি বলে তখন হয়ে যাবে কত না 0 -1 0। আর নেগেটিভ জেড অ্যাক্সিস যদি বলে তখন কত হবে না 0 0 -1। এইটুকু আমাদের জানা ছিল না, এইটুকু আমরা জেনে নিলাম। এরপর আমাদের এটা ভালো করে প্র্যাকটিস করব। এটা ভালো করে প্র্যাকটিস করার পরে আমরা এর যে উদাহরণগুলো আছে এটা এই থিওরিটা তোমরা 2বার 3বার দেখবে, দেখার পরে তোমাদের যে উদাহরণটা আছে সেটা তোমরা ভালো করে কমপ্লিট করো, বোঝার চেষ্টা করো। যেগুলো না বুঝতে পারবে সেগুলো আমাকে জানাও। তারপরে তোমরা এক্সারসাইজের প্রবলেমগুলো করো। এক্সারসাইজ এমসিকিউ থেকে শুরু করবে। এমসিকিউতে অনেকগুলো আমি আলোচনা করে দিয়েছি, থিওরিতে 2 মার্কসের প্রসেসগুলো আমি আলোচনা করে দিয়েছি। আর এইগুলো তোমরা আলোচনা করো। তোমাদের যেগুলো আছে এখানে এমসিকিউ আছে, 2 মার্কস আছে, 4 মার্কস আছে, 5 মার্কস আছে, কোনো কিছু বাদ নেই, সবই আছে। তাহলে পরপর তোমরা এগুলো সলভ করো, দিয়ে যেগুলো পারবে না সেগুলো স্কিপ করে যাও। আর যেগুলো তোমাদের একটু মনে হবে যে পারবো, হয়তো ভুল হতে পারে, সাহস করে অঙ্কগুলো করো। তারপর আমি আছি, আমি তোমাদের প্রবলেম সলভিং ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আসছি। তো ততদিন তোমরা পড়াশুনো করো মন দিয়ে, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।